মানে মোগল বাদশাহ, তার নাম হচ্ছে কি, প্রথম যে মোগল মোগল বাদশাহ বাবর, তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে তার নাম হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এরপরের জনের নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এরপরের জনের নাম হচ্ছে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এরপরের জনের নাম হচ্ছে শিহাবউদ্দিন মোহাম্মদ শাহজাহান। আর এরপরের জনের নাম হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বা আওরঙ্গজেব। এই যে একই রকম জিনিস, এইটা আমি নোট করছি কবে জানেন? এইটা আমি ডায়েরিতে নোট করছি যখন আমি ক্লাস থ্রিতে পড়ি। এবং এই জিনিসটা আমার কাজে লাগছে, আমি যদি ভুল না হয়ে থাকি, ভার্সিটিতে ঘ ইউনিট পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিট পরীক্ষায় আমার কাজে লাগছে। এখান থেকে একটা কোশ্চেন আসছে, মানে এই যে মানে নাম নাম মানে কোন মোগল বাদশার কি নাম, এটা নিয়ে একটা কোশ্চেন আসছে। তাহলে দেখেন, ওই যে একই রকম জিনিস যেহেতু আমি একখানে লিখে রাখছিলাম একটা জায়গায়, হ্যাঁ বিভিন্ন, ওটা তো যেমন ধরেন জালালউদ্দিন মোহাম্মদ আকবরের নাম যে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এটা ছিল আকবরের জীবনীতে। আর আওরঙ্গজেবের নাম যে মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ওইটা ছিল আওরঙ্গজেবের জীবনীতে আরেক চ্যাপ্টারে। কিন্তু আমি এই নামগুলোকে একটা জায়গায় লিখে ফেলছি আমার ডায়েরিতে, যার কারণে এটা আমার মনে আছে, এবং এটা আমি আর জীবনে কখনো পড়ি নাই। কিন্তু এটা আমার ওই ভার্সিটির ঘ ইউনিট পরীক্ষায় আমার কাজে লাগছে। তাহলে দেখেন কোথাকার জিনিস কোথায় কাজে লাগে। তার মানে একই ধরনের জিনিসগুলো একসাথে টুকে রাখা, এটাকে নোট করা বলে। এই জন্য বললাম আপনাকে ডায়েরি লেখার কোনো বিকল্প নাই। আপনাকে যদি ভালো করতে হয়, ব্যবসায় ভালো করতে হয়, চাকরিতে ভালো করতে হয়, আপনাকে ডায়েরি লিখতে হবে। প্রতি বছর নতুন নতুন ডায়েরি লিখতে হবে। এবং ডায়েরি মানে শুধু আজকের দিনে কি হলো, আজকের দিনে এই মেমারে শেখা দিল, আজকের দিনে ওই স্যার আমার এই কথা বললো, এটাকে ডায়েরি লেখা বলে না। ডায়েরির মধ্যে আপনি ইম্পর্টেন্ট জিনিস লিখবেন, আপনার চোখের সামনে যেটা ইন্টারেস্টিং মনে হবে, যেটা ইম্পর্টেন্ট মনে হবে, সেটা আপনি ডায়েরিতে লিখে রাখবেন। হ্যাঁ, আমার ডায়েরিতে আমি লিখতাম ইন্টারেস্টিং ইংরেজি শব্দ। ইন্টারেস্টিং ইংরেজি শব্দ কি, যেমন যেমন মাঙ্কি অ্যাবাউট। মাঙ্কি অ্যাবাউট এটা একটা ভার্ব। হ্যাঁ, দ্য বয়েজ মাঙ্কিং অ্যাবাউট হেয়ার অ্যান্ড দেয়ার, মানে মাঙ্কি মাঙ্কি অ্যাবাউট মানে বাদরামো করা। ছোট বাচ্চারা বাদরামো করে না, এটাকে বলে, এটা ইংরেজি ভার্ব হচ্ছে মাঙ্কি অ্যাবাউট। হ্যাঁ, মাই মাই লিটল গার্ল ইজ মাঙ্কিং অ্যাবাউট হেয়ার অ্যান্ড দেয়ার। হ্যাঁ, মানে এই যে দেখেন, মানে এটা এসব মানে ইন্টারেস্টিং না, এটা এটা আমি এটা এগুলো ডায়েরিতে লিখবেন। এই যে মোগল বাদশাদের নাম বললাম, এটা ইন্টারেস্টিং একটা জিনিস, এটা ডায়েরিতে লেখা ধরেন লিখে ফেললাম। এরকম, মানে এই ডায়েরি লেখার অভ্যাস খুব ইম্পর্টেন্ট, জীবনে খুব কাজে আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন বিপরীতভাবে টুকে রাখা। যেভাবে এই যে আমি এক এক মুঘল বাদশার নাম এক এক জায়গায় পড়ছি, এক একটা চ্যাপ্টারে পড়ছি, কিন্তু এগুলো সবগুলোকে আমি একসাথে টুকে রাখছি। এর ফলে কি হয়েছে, আমার পুরো জিনিসটা মনে আছে, দীর্ঘদিন 10 বছর পর্যন্ত আমার জিনিসটা মনে আছে। তাহলে মানে এই যে বিপরীতভাবে টুকে রাখা, বিপরীতভাবে টুকে রাখা কি, যেমন ধরেন একটা হচ্ছে যে বইয়ে আছে, এটা বইয়ে আছে যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। আপনারা জানেন যে একটা সময় বাংলাদেশ ভাগ করে ফেলা হয়েছে। বাংলাদেশ ভাগ করে পূর্ব বাংলা আর হচ্ছে পশ্চিম বাংলা ব্রিটিশরা করছিল এটা 1905 সালে। এটাকে আবার ব্রিটিশরা, ওই হিন্দুরা প্রচুর আন্দোলন করে, আন্দোলন করার পর বিভিন্ন সন্ত্রাসী হামলা টামলা শুরু করে ওরা, যার কারণে এটাকে আবার রদ করে আবার দুই বাংলাকে এক করে দেওয়া হয়, ওটা 1911 সালে। তো এগুলো বইয়ে আছে, এগুলো ইতিহাস বই, সম্ভবত 7 বা 8-এর ইতিহাস বই এগুলো আছে। এটা উদাহরণ দেওয়ার জন্য লিখছি আর কি। এই যে এটা এটা তো ঘটনার ক্রম অনুসারে, এটা ঘটলো এরপর এটা ঘটলো। আপনি উল্টাটা নোট করবেন। উল্টাটা কিরকম, যে 1905 সালে কি কি হয়েছে, মানে বইয়ে আছে ঘটনা এবং সাল, আপনি উল্টা নোট করলেন, সালের পরে ঘটনা কি কি ঘটনা ঘটছে, 11 সালে কি কি ঘটনা ঘটছে। তাহলে এই পুরো জিনিসটা আপনার একটা পিকচার আকারে আপনার চোখের সামনে ভাসবে, মনে থাকবে। পরীক্ষার হলে গিয়ে আপনার হয়তো এই হুবহু ইনফরমেশন মনে থাকবে না, কিন্তু পৃষ্ঠার চেহারাটা আপনার মাথার মধ্যে থাকবে, আপনি চোখ বন্ধ করলে ওই পৃষ্ঠার চেহারা দেখতে পাবেন যে এখানে কি লেখা ছিল। ঠিক আছে, এটা এটা কিন্তু খুব কাজে আসে, যেভাবে আসে, যেভাবে আপনি পড়লেন তার উল্টাভাবে জিনিসটা নোট করা। তাহলে আমরা নোট করা সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেলাম। আমি আপনাদেরকে আমার ডায়েরির একটা পৃষ্ঠা দেখাই। যদিও এটা একটা ইসলাম সম্পর্কিত জিনিস, এটা পড়াশোনা সম্পর্কিত না, কিন্তু আপনারা এটা একটা ধারণা পাবেন। যেমন কোন সাহাবি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে, এটা এক এক সাহাবির জীবনীতে গিয়ে আমি পড়ছি আলাদা আলাদা পৃষ্ঠায়। আমি আলী রাদিয়াল্লাহু জীবনী যখন পড়ছি, সেখানে দেখছি উনি 10 বছর বয়সে উনি ইসলাম কবুল করছে। তারপরে যে আবু আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি দেখছি 13 বছর বয়সে ইসলাম কবুল করছে। এগুলা এক এক সাহাবীর জীবনী যখন পড়তে গেছি, সেখানে এই ঘটনা, এই বয়সটা উল্লেখ আছে। আমি নোট করলাম কি, আমি নোট করছি একসাথে 13 বছর বয়সে কারা কারা, উল্টা, মানে এটা আছে যে এই সাহাবী এত বছর বয়সে ইসলাম কবুল করছে, আর আমি নোট করছি উল্টাটা, 13 বছর বয়সে কারা কারা ইসলাম কবুল করছে, 15 বছর বয়সে কারা করছে, 16 বছর বয়সে কারা করছে, 17 বছর বয়সে কারা করছে। এর ফলে মানে পুরো জিনিসটা দেখেন, এটাকে বলে নোট করা। মানে এর ফলে পুরো জিনিসটা আপনার মনে থাকবে,
পুরো জিনিসটা আপনার মনে থাকবে। আপনি যে কোনো জায়গায় বাচ্চাদের মধ্যে কথা বলতে গেলে এটা আমি কাজে লাগাই। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে কিশোরদের মধ্যে কথা বলতে যাই, কিশোরদের দ্বারা কিভাবে দিনের কাজ হয় বা কিশোরদের ইবাদতকে আল্লাহ কত পছন্দ করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এই চ্যাপ্টারটা খুব কাজে আসে। তাহলে এটা দেখেন, মানে নোট করা, মনে রাখা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আমাদের স্কুলের পড়াগুলো কিভাবে পড়তে হবে। একাডেমিক পড়াটা আমাকে নোট করে পড়তে হবে, আমাকে বুঝে পড়তে হবে, ঠিক আছে না? আচ্ছা, সরি, এখানে একটা আলাপ আছে, কিন্তু আরেকটা আলাপ তো আমি এদিকে করছিলাম, সেটা কই গেল? নোট করা, নোট করা, নোট করা, নোট করা নিয়ে তো আরেকটা আলাপ আছে। আচ্ছা, ঠিক আছে, এটা যথাসময়ে আমরা মনে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটার স্লাইডটা এখানে কেন? উম, আচ্ছা, বুঝে পড়া, নোট করা, ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা। আচ্ছা, ঠিক আছে, চলেন যাই। যারা ভার্সিটিতে পড়তেছেন, ভার্সিটি পড়ার ক্ষেত্রে যেটা বিষয়, যেটা কাজে করতে হবে সেটা হচ্ছে, যেমন ইন্টারে আমি কি করতাম আপনাদেরকে আমি একটু বলি। ইন্টারে তাহলে আপনারা বুঝতে পারবেন, নোট করা। যেমন ইন্টারে আমি বলছি না যে ইন্টারে আমার বায়োলজি সাবজেক্টটা খুব ভালো লাগতো, এই জন্য আমি মানে এসএসসিতে থাকতেই ইন্টারের বায়োলজি বই আমি পড়ে ফেলছিলাম একা একাই। হয়তো কিছু বুঝছি, কিছু বুঝি নাই, মনের আনন্দে পড়তাম আর কি। এর ফলে যেটা হলো, আমি এসএসসির বায়োলজিতে, এসএসসির বায়োলজি কথার কথা, আমি একটা প্রশ্ন, আমি অনেক নতুন ইনফরমেশন পাইলাম ইন্টারের বইতে। তখন ইন্টারের বই থেকে নিয়ে আমি ওই এসএসসির মানে মধ্যে ওই ইনফরমেশনগুলো আমি লাগাই একটা নোট করলাম। ব্যাপারটা বোঝা গেছে? এই কাজটা আপনারা এসএসসিতে করবেন, আমি এটা চাচ্ছি না, কিন্তু আপনারা এই কাজটা আম, যারা ভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, আপনারা এই কাজটা করবেন। সেটা হচ্ছে আর শুধু টেক্সট বইয়ের মধ্যে, মানে স্যাররা যেটাকে বলে, মানে ভার্সিটির পড়াশোনাটা কিন্তু ডিফারেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দেশে ভার্সিটির পড়াশোনা আসলে ভার্সিটির মতো না, এটা স্কুলের মতো। যার কারণে ভার্সিটির পড়াশোনাটা হচ্ছে এরকম যে স্যাররা আপনাকে একটা একটা আউটলাইন দিবে, একটা কারিকুলাম থাকবে যে অমুক প্রফেসরের বইটা তোমরা পড়বা। কিন্তু ভার্সিটির ছাত্রদের এটা কথা ছিল যে তারা শুধু এইটা পড়বে না, এইটুকু পড়া মুখস্থ করে পাশ করবে না, বরং তারা এই টপিকের উপরে আরো তিনজন প্রফেসরের লেখা পড়বে, পড়ে তারা একটা নোট তৈরি করবে, এবং এটাকে অ্যাসাইনমেন্ট বলা হয়। আমরা অ্যাসাইনমেন্ট করি কি, আমরা অ্যাসাইনমেন্ট করি যে যেটা আছে ওইটা একটু কায়দা করে বিভিন্ন কালার মালার দিয়ে তুলে দিয়ে এটা অ্যাসাইনমেন্ট জমা দিলাম। এটা আসলে এরকম না, অ্যাসাইনমেন্ট কনসেপ্টটা ডিফারেন্ট। যে আমি আপনাকে প্রফেসর এক্স এর লেখা একটা জিনিস পড়াই দিলাম, আপনি এখন আরো প্রফেসর ওয়াই জেড পি সি ডি আরো পাঁচটা এই টপিকের উপরে তাদের লেখা পড়েন, আরো পাঁচটা জায়গা থেকে পড়ে আপনি একটা কমপ্লিট একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে আপনি জমা দেন। এটাকে বলে অ্যাসাইনমেন্ট। কিন্তু আমাদের এখানে তো বাংলাদেশে যা আসে সবকিছু পায়খানা হয়ে যায়। সুতরাং আমাদের এখানে এসে সৃজনশীল পায়খানা হয়ে গেছে, আমাদের এখানে এসে অ্যাসাইনমেন্ট ব্যাপারটা পায়খানা হয়ে গেছে, আমাদের এখানে এসে ভার্সিটির কনসেপ্টটাই পায়খানা হয়ে গেছে, ভার্সিটির পড়াশোনার ভার্সিটি স্কুলের মতো। এটা হচ্ছে বিষয়। তো যার কারণে এটা আপনারা এটা মাথায় রাখবেন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন ভার্সিটিতে, তারা এটা মাথায় রাখবেন যে আপনারা শুধুমাত্র নিজের এটা ইশরাক খুব সুন্দর একটা কথা বলে, আমার খুব ভালো লাগে। ইশরাকের কিছু তো আসলে একাডেমিক ছেলে, ওর কিছু কিছু কথা খুব ভালো লাগে। ও বলে যে ভাই এইভাবে পড়াশোনা করো যেন তোমার টিচার তোমার কাছ থেকে শিখতে পারে। ভার্সিটির ছেলেদের উদ্দেশ্যে এই কথাটা বলছিল, যে এইরকম ভাবে পড়াশোনা করা উচিত যেন আমার টিচার আমার কাছ থেকে শিখতে পারে। হ্যাঁ, কারণ আমি আরো পাঁচটা প্রফেসরের বই পড়ছি ওই টপিকের উপরে, যেন যেটা আমার টিচার হয়তো পড়ে নাই, তখন তাকে আমি একটা নতুন জিনিস দিলাম, স্যার শিখলো আমার কাছ থেকে। এইভাবে পড়াশোনা করা দরকার ছিল ভার্সিটিতে। ভার্সিটির তৈরির উদ্দেশ্য হচ্ছে গবেষণা। হ্যাঁ, আপনি পাঁচ পাঁচজন প্রফেসরের লেখা পড়ে আপনি যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করলেন, তার মানে আপনি একটা সিনথেসিস করলেন, আপনি একটা আপনি একটা নতুন জিনিস আপনি রেডি করলেন, জ্ঞান তৈরি করলেন। এটা মানে ভার্সিটির কথা ছিল। যাই হোক, তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটা মাথায় রাখবেন নোট করার ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলা আরো পাঁচজন পাঁচটা বই থেকে পড়ে একটা নোট তৈরি করবেন। এটা চমৎকার একটা জিনিস আর কি। আচ্ছা, এবার হচ্ছে বদ অভ্যাসগুলো ত্যাগ করা। বদ অভ্যাসগুলো ত্যাগ করা। আচ্ছা, এখানে বলছেন একটু উল্টা হয়ে গেছে, আমি একটু খেয়ে হারাই ফেলছি আলো। এবার আমরা একটু জিনিস যে জীবনে ভালো করার ক্ষেত্রে, জীবনে ভালো করার ক্ষেত্রে ঘুম ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের সমস্ত আমরা এই পড়াশোনার পড়াশোনা ঠিক না?
আচ্ছা, আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আসলে আমার কাছে মনে হচ্ছে ভাই আরিফ ভাই, আমার কাছে মনে হচ্ছে আজকের সেশনটা হয়তো রাত 2টা পর্যন্ত চলে যাবে, বুঝছেন? জি ভাই। বুঝছেন আমার কথা, আপনারা যতটুকু বলেন শুনেন। হ্যাঁ। যদি নষ্ট হলে পরে ঘুমায় যাওয়ার সময় এটা রেকর্ডেড থাকবে, আপনারা বাকি শুনে নিতে পারবেন। আচ্ছা, কারণ আলাপগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আমি মানে না করার পর্যন্ত শান্তি পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার স্লাইড শেয়ার অন হয় নাই ভাই, তো স্লাইড কোথায় ছিলাম শেয়ারটা যেন? একটু অন করে। শেয়ার অন হয় নাই না? আচ্ছা, ঠিক আছে তো না? না, এখনো হয় নাই ভাই। এবার ঠিক আছে? এখন ঠিক আছে ভাই। আচ্ছা, 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 ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা মানে আমাদের আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়। ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিনিস ছিল ঘুম। সেই ঘুমটাকে আমরা নষ্ট করি আমাদের জিপিএ পাওয়ার জন্য। যে জিপিএটার অবদান আসলে আমাদের জীবনে খুব আল্টিমেটলি খুব কম। সেটার জন্য আমরা একটা ঘুম যেটার অবদান সবচাইতে বেশি আমার জীবনে, সেই জিনিসটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলি এই সো কল্ড পড়াশোনা করতে গিয়ে। ঠিক আছে? সুতরাং ঘুমের ক্ষেত্রে আপনারা কম্প্রোমাইজ করেন না। আপনাদের জন্য আমার একটা আরজ হচ্ছে এটা, যারা ছাত্র বয়সে, বিশেষ করে আমরা ছাত্র বয়সে ঘুম নিয়ে যা করি এবং ভার্সিটি লাইফে ঘুম নিয়ে যা করি আমরা, এটা আসলে অমানবিক। হ্যাঁ, এটা নিজের উপরে এত পরিমাণ জুলুম, এই ঘুম ব্যাপারটা নিয়ে আমরা যা করি। বিশেষ করে এসএসসি ইন্টারের ছেলেরা ঘুমায় না, জিপিএ 5 পাইতে হবে এই জন্য। আর ভার্সিটি পোলাপানরা ঘুমায় না হুদাই, হ্যাঁ, খুশিতে ঠেলায় ঘুরতে তারা ঘুমায় না। তো এই ঘুম নষ্ট হওয়ার ফলে যে জিনিসটা হয়, দেখেন, আমি আমি সব পুরা জিনিস আমি আপনাদেরকে পড়াবো না, শুধু এটা পড়াবো। দেখেন, ঘুমের ক্ষেত্রে 2টা টাইপ আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই সময় চোখ থাকে স্থির। এর যে তৃতীয় এবং চতুর্থ ধাপ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে গভীর ঘুম। সবচাইতে গভীর ঘুমটা রাতের প্রথম তৃতীয়াংশে বেশি থাকে। যত রাত বাড়ে তত এই ঘুমের পরিমাণ কমতে থাকে। এই ঘুমটা কমে যাবে, বুঝছেন? রাতের প্রথম তৃতীয়াংশে, 1/3 প্রথম তৃতীয়াংশে যদি আপনি ঘুমান, তাহলে এই ঘুমটা বেশি হয়, গভীর ঘুম হয়। আচ্ছা, এবার আসেন, এই যে তৃতীয় চতুর্থ ধাপ, এই সময় শরীরে যা যা ঘটে তা হলো স্মৃতি পাকাপোক্ত হয়। স্মৃতি, আপনি সারাদিন যা পড়ছেন, এই সারাদিনের পড়া মাথায় বসবে। ঠিক আছে আমার কথা? শেখা এবং আবেগ সংহত হয়। আপনি যা যা শিখলেন সারাদিন, এই শেখা জিনিসগুলো আপনার কি হবে, মানে এটা কনসলিডেট বলি আমরা, মানে এটা একদম মানে সলিড হবে, সলিড। শেখা জিনিসটা সলিড হবে। আবেগ সংহত হয়। আপনার যে উত্তেজনা ছিল, রাগ ছিল, হ্যান ত্যান বিভিন্ন রকম, মানুষের প্রতিদিন তো আমরা বিভিন্ন ধরনের আবেগের মধ্য দিয়ে যাই। সেই আবেগগুলো, আজে বাজে জিনিস দূর হয়, যেটা দরকার সেটা সেটা মানে কালেকশন হয়, বোঝা গেল? দেহের ক্ষয় পূরণ হয়। হ্যাঁ, দেহের সারাদিনে যে ক্ষয় হয়েছে এটা পূরণ হয়ে গেল। ব্লাড সুগার এবং দেহের ক্রিয়া বিক্রিয়াগুলো ব্যালেন্স হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট হয়, ব্রেন থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়। এই জিনিসটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। ঘুমের এই অংশটা যদি কম হয়, তাহলে কি হবে? পরের সারাদিন আপনার ফ্রেশ লাগবে না। ঘুম শেষে যে একটা ফ্রেশ একটা ফিলিংস, এটা লাগবে না। সারাদিন আপনি ঘুম 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 থাকবেন। হ্যাঁ, সারাদিন আপনার মুড খারাপ থাকবে। সারাদিন আপনি খুব লেথার মানে থাকবেন, অলস, ভাল লাগে না, দোস্ত ভাল লাগে না, দোস্ত কিছু ভাল লাগে না। মনোযোগ কম থাকবে এবং স্মৃতি কমে যাবে আপনার। স্মৃতি কমে যাবে, মানে মনে ওভারঅল আপনার এই অংশটা যদি কম হয়, আপনার পুরো ব্যক্তিত্বটাই আলটিমেটলি নষ্ট হবে, ঠিক না? দেখেন, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন কি বলতেছে? উনি বলতেছেন সবচেয়ে কাঙ্ক্ষিত সময় হচ্ছে রাত 8টা থেকে 12টার মধ্যে ঘুম শুরু করা। রাত 8টা থেকে 12টার মধ্যে। আমরা ঘুমাই কয়টায়? 2টায়। আচ্ছা, ঘুম বিশেষজ্ঞ বলতেছেন যে আমাদের দেহঘড়ি, ওনারা বলতেছেন যে ঘুমের কাঙ্ক্ষিত রুটিন হওয়া উচিত রাত 10টা থেকে সকাল 6টা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ওনার যিনি স্লিপের মেইন আর কি হেড, উনি বলতেছেন মোটামুটি রাত 8টা থেকে রাত 12টা, এই কয়েক ঘন্টার মধ্যে আপনার দেহ মস্তিষ্ক সুযোগ পায় ঘুমের সবগুলো সার্কেল পূরণ করার সুযোগ পায়, যেটা তাদের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজন। তার মানে বুঝতে পারতেছি আমরা বিনা কারণে জায়গায় থাকার দরকার নেই। আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে আসলে সায়েন্স কিন্তু একই কথা বলতেছে, যে আসলে মূলত রাত 10টার সময় আমরা ঘুমায় যাওয়া আমাদের প্রয়োজন। আমি যারা ছাত্র এখন আছে, আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা শুধু রাত 10টায় ঘুমানোর গ্যারান্টি দেন, যে আমি প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাবো, তাহলে আপনি আপনার লাইফে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। দুনিয়াবি এবং আখেরাতের দিক দিয়ে আপনি সাকসেসফুল হবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ তালা।
আপনি যদি এই গ্যারান্টি দেন যে আমি প্রতিদিন আগামী বাকি সারা জীবন আমি রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাবো, তাহলে আমি আপনাকে ইনশাআল্লাহ তাআলা মানে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে ইনশাআল্লাহ আপনি আপনার দেহের মধ্যে এই পরিমাণ উন্নতি হবে, আপনার দুনিয়া এবং আখেরাত ২ লাইনে আপনি উপকৃত হবেন। হ্যাঁ, আপনি দুনিয়ার দিক দিয়ে আপনি একজন মানে আবেগিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন এবং মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে বিষয়টা, আপনি 10টায় ঘুমাইলে ফজর ধরবেন, 10টায় ঘুমাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, 10টায় ঘুমাইলে আপনার সারাদিন মন মেজাজ ভালো থাকবে, মানুষের সাথে আপনি ভালো আচরণ করবেন, ভালো আখলাক দেখাবেন। ঠিক আছে না? সুতরাং মানে ক্যারিয়ারের জন্য যদি আমি চিন্তা করি, মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমানো। হুম? যারা পর্নোগ্রাফিতে যাদের সমস্যা করতেছে তারা এই রাত 10টায় ঘুমানি, গুনাহ থেকে বেঁচে যাবেন। হ্যাঁ, সবকিছু আপনার হবে যদি আপনি এই রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, স্মৃতিশক্তি ধ্বংসকারী অভ্যাস। কি আছে স্মৃতিশক্তি ধ্বংসকারী অভ্যাস? ডিভাইস। আমরা যত মোবাইলের দিকে তাকায় থাকবো, যত বেশি মোবাইলের দিকে তাকায় থাকবো, তত বেশি আমার স্মৃতি নষ্ট হবে। হ্যাঁ, এই মোবাইল থেকে বের হওয়া যে নীল আলো, ব্লু রে, আল্ট্রাভায়োলেট রে, এটা খুব ক্ষতি করে আমাদের ব্রেনের, আমাদের চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে এবং এইটা আপনি যত ডিভাইসের প্রতি আসক্ত তত আপনার স্মৃতি নষ্ট হবে। রাত জাগা, যত বেশি আপনি রাত জাগবেন তত আপনার স্মৃতি নষ্ট হবে। গা না ঘামানো, মানে সারাদিনে আপনি এমন কোনো কাজ করেন নাই যে কাজের কারণে আপনার গা ঘামে নাই। হ্যাঁ, আপনি খেলাধুলা করেন নাই, আপনি একটু ব্যায়াম করেন নাই, আপনি একটু দৌড়ান নাই, কোনো এক্সারসাইজ আপনি করেন নাই, আপনার মাসলগুলো মুভ করে নাই, মাসলের মধ্যে রক্তের ফ্লোটা মেনটেন হয় নাই, তাহলে পরে আপনার স্মৃতি নষ্ট হবে। এবং যত আপনি মানে যদি আপনি একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা 1 ঘন্টা খেলাধুলা করেন, গা ঘামান, তাহলে এটা আপনার স্মৃতিশক্তিকে বাড়াবে, আপনার ব্রেনের ক্ষমতাকে বাড়াবে। হুম, ব্রেনের বোঝার ক্ষমতা, ইসের ক্ষমতা। আরেকটা বাজে অভ্যাস ভার্সিটির ছেলেপেলের, সকালে না খাওয়া। সকালে ভার্সিটির ছেলেপেলে খায় না, চা আর সিগারেট খায় বা একটা পাউরুটি খেয়ে সকালটা পার করে দেয়। সকালে খুব ভালো খাওয়া দরকার আমাদের, কারণ আমরা সারা রাত খাই নাই। সকালে আমাদের ব্রেন খাবারের জন্য হাহাকার করতে থাকে। এই সময়টা যদি আমরা কোনো ভালো খাবার ব্রেনকে না দিয়ে উল্টা আজে বাজে খাবার দেই, তাহলে সেক্ষেত্রে ব্রেনের সেল নষ্ট হবে। সুতরাং সকালে না খাওয়া এটা আরেকটা বদ অভ্যাস। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এটা আরেকটা বদ অভ্যাস, যেটা আমাদের স্মৃতিশক্তিকে ধ্বংস করে ফেলে। এবং ব্রেনকে অলস রাখা, ব্রেন কোনো চিন্তা করতেছে না, কোনো জিনিস অ্যানালাইসিস করতেছি না, ম্যাথ করতেছি না, বা একটা জিনিস নিয়ে ভাবতেছি না, এই যে মানে মাথাকে কোনো চর্চায় না রাখা। হ্যাঁ, এর ফলে এটার ফলেও স্মৃতিশক্তি নষ্ট হয়। হ্যাঁ, এটার ফলেও ব্রেনের কাজ করার ক্ষমতা নষ্ট হয়। তো যার কারণে এই কয়টা জিনিস থেকে আপনারা যদি বেঁচে থাকেন, আপনার ক্যারিয়ার হবে। আপনি চাকরি করেন আর আপনি ব্যবসায় করেন, আপনি যাই করেন না কেন, আপনি হ্যাঁ মানে করতে পারবেন। ঠিক আছে না? যে সেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, যদি আপনি এই কয়টা জিনিস থেকে বেঁচে থাকেন। দেখেন, এই পাশে কিছু খাবারের কথা নিয়ে আসছি, স্মৃতিশক্তি ধ্বংসকারী খাবার। কি? সুগারি ড্রিঙ্কস। হ্যাঁ, অথচ এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদেরকে একদম মানে সয়লাব করে ফেলাইছে। কোক, 7 আপ, স্প্রাইট, এই ফ্রুটিকা, এই মোজো, এই এমন কিছু নাই। যত সুগারি ড্রিঙ্ক আপনি খাবেন আপনার স্মৃতিশক্তি নষ্ট হবে। রিফাইন্ড কার্ব। রিফাইন্ড কার্ব কি জিনিস? যাদের জিআই বেশি, যেমন হচ্ছে ময়দা থেকে তৈরি হওয়া, ময়দা মানে আটা, ময়দা, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে রিফাইন্ড কার্ব। হ্যাঁ, এখনকার চালগুলোও রিফাইন্ড কার্ব, রিফাইন করা হয়। তো সব কিছু মিলাই এই জিনিসগুলো হচ্ছে মানে ব্রেনের নষ্ট করে। কিছু করার নাই আসলে, আমাদেরকে এমনভাবে মানে শেষ করে দিছে এরা। হ্যাঁ, ফুডস হাই ইন ট্রান্স ফ্যাট, এই যে সয়াবিন তেল, হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, শেষ। হাই প্রসেসড ফুড মানে কি? চিপস, তারপরে যে মিষ্টি টিষ্টি, ইনস্ট্যান্ট নুডলস, তারপরে যে পপকর্ন, মাইক্রোওয়েভ পপকর্ন, হ্যাঁ, সস, তারপরে যে ফাস্ট ফুড, এইগুলো হচ্ছে হাই প্রসেসড ফুড। এগুলো খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়। অ্যাসপার্টেম হচ্ছে একটা আর্টিফিশিয়াল সুইটেনার, বলে যে সুগার ফ্রি প্রোডাক্টে মিষ্টি করার জন্য ব্যবহার করে আর কি। অ্যালকোহল, ফিশ হাই ইন মার্কিউরি। এইটা আমার কাছে মনে হয় আমরা যে পাঙাশ মাছ খাই বা এই যে চাষের মাছে আমার ধারণা এটা এখানে হাই মার্কিউরি থাকে, বিশেষ করে পাঙাশে। যাই হোক, এটা এখন দেখেন সব, এছাড়া খাবো কি? আসলে তো এগুলো ছাড়া খাবোটা কি তাহলে? এটা তো না খেয়ে মারা লাগবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। মোটামুটি আমরা চেষ্টা করি এই যে সুগারি ড্রিঙ্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করি। হ্যাঁ, তারপর হচ্ছে যে হাই প্রসেসড ফুড যেগুলো আছে এগুলো তো না খেলেও চলে, তাই না? এগুলো খেলাম না, অ্যালকোহল তো আলহামদুলিল্লাহ আমরা খাই না। মোটামুটি এগুলো থেকে বাঁচার চেষ্টা করি, আর তো কিছু পারতেছি না। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, স্মরণ শক্তি বৃদ্ধি করবেন কিভাবে? দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। কোরআনের দিকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে স্মরণ শক্তি বাড়ে। মিসওয়াক করলে স্মরণ শক্তি বাড়ে। প্রতিদিন অল্প অল্প করে কোরআন মুখস্থ করা। অল্প অল্প মানে আপনি এক আয়াত মুখস্থ করলেন, বা 2 আয়াত, ছোট হলে 2টা আয়াত মুখস্থ করলেন। অল্প অল্প করে কোরআন মুখস্থ করলে মাথাটা একটা
চর্চার মধ্যে থাকে, স্মরণ শক্তি চর্চা, যার ফলে এটা আপনার 4 নম্বর হচ্ছে নজরের হেফাজত করা, নজরকে হেফাজত করা, রাস্তাঘাটে নজরকে হেফাজত করা এবং মোবাইল ডিভাইস থেকে নজরকে হেফাজত করা, দুটাই পড়বে, এই দুটাতে নজরকে হেফাজত করা। সকালে পড়াশোনা করা, সকালে ঘুম থেকে উঠে ফজরের পরে আপনি যে পড়াটা পড়বেন ওই সময়কার 1 ঘন্টার পড়া আপনার রাতের 3 ঘন্টা পড়ার সমান আউটপুট আপনি পাবেন। যার কারণে নজরের হেফাজত করে সকালে পড়াশোনা করা, সকাল ভোরে ভোরে পড়াশোনা করা। আচ্ছা, আমাদের ছাত্ররা তো 9টা পর্যন্ত ঘুমায়, কিভাবে হবে বলেন? খেলাধুলার কথা বলছি আমি। এক্সারসাইজ করলে পরে ব্রেন খোলে, এক্সারসাইজ করলে ব্রেনের নতুন নতুন সার্কিট এগুলো অ্যাক্টিভ হয়, ব্রেনের বিভিন্ন মানে মানে হরমোনসগুলো, ব্রেনের বিভিন্ন কেমিক্যালসগুলো রিলিজ হয়, হ্যাঁ?